বাংলাদেশ নেপাল এবং বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার রাওয়াল। জনাব তাজওয়ার রাওয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। এর আগে সবশেষ স্টুডিওতে আপনার সঙ্গে যখন আমার আলাপ হয়েছিল তখন ছিল হচ্ছে বাংলাদেশ ভুটান ম্যাচের আগে, তারপর পরই সিঙ্গাপুরের বিপক্ষেও বাংলাদেশের ম্যাচ ছিল। তখন আপনি যেটা বলছিলেন, আমার যতটুকু মনে আছে, যে একটা নবজাগরণ হয়েছে ফুটবলের, আমাদের জন্য সামনে নতুন চ্যালেঞ্জ, দর্শকরা অনেক আসবেন, হামজা চৌধুরীকে ঘিরে একটা অন্যরকম মানে ফুটবলের জোয়ার তৈরি হয়েছে, কিংবা যারা প্রবাসী ফুটবলার যারা এসেছেন, হামজা, সমিত, যারাই বলেন, তো সেই চ্যালেঞ্জটা প্রথম ম্যাচেই আপনাদের একটা বড় চ্যালেঞ্জ আপনারা দেখছিলেন। এখন কিন্তু আপনারা কিছুটা এক্সপিরিয়েন্স আপনাদের হয়েছে, সেই ভুটান ম্যাচ, এরপরে হচ্ছে সিঙ্গাপুর ম্যাচ, হংকং ম্যাচ, এরপরে রয়েছে নেপাল এবং ভারত। সব মিলিয়ে এই পর্যন্ত এক্সপিরিয়েন্সটা কেমন? একটা চমৎকার এক্সপিরিয়েন্স ছিল, সত্যি কথা বলতে। বাংলাদেশে ফুটবল একটা গণজোয়ার উঠেছে। আমরা অনেক কিছু শিখেছি গত 3 খেলায়, যেটা অনেক বছর দীর্ঘ বছর কিন্তু খেলা হয় না বাংলাদেশের মাটিতে। এরকম একটা বড় আন্তর্জাতিক মানে খেলাও হয় না বাংলাদেশে। লাস্ট একটা কাপ হয়েছিল, বাট ওটা মনে হয় 10-12 বছর আগে। এরকম একটা কোয়ালিফাইং গেম, একটা হাই এনার্জি, হাই পেস গেম অর্গানাইজ করা একটা চ্যালেঞ্জ ছিল। এবং এখন আমরা জানি আমাদের দেশে অনেক ইস্যুস চলছে। আমাদের একটা ইন্টারিম সরকার আছে যারা খুব চমৎকারভাবে দেশ চালাচ্ছে, ওনাদের অনেক চ্যালেঞ্জ হচ্ছে। সো ওই চ্যালেঞ্জের ভিতরে যে আমরা এই গেমগুলি চালাতে পারছি, ওনাদের সাপোর্ট পাচ্ছি, আমাদের ফ্যান্সের সাপোর্ট পাচ্ছি, এটাই হলো আমাদের বড় আশা আর পাওয়া। এবং আমাদের যে হামজা জয়েন করেছে, শামেদ জয়েন করেছে, আমাদের অনেক তারকা বিদেশ থেকে আসছেন। আমরা মনে করি ব্লেন্ডটা একটা ভালো একটা কম্পিটিশন ক্রিয়েট করেছে টিমে, একটা টিমের স্পিরিট ইনক্রিজ করেছে। আর এটার জন্য কিন্তু বাংলাদেশ এখন একটা ফাইটিং স্পিরিটে চলে এসেছে। যদিও আমরা দেখেছি অতিথি খেলাতে আমরা ডাউন ছিলাম, বাট আমরা একটা ফাইটিং স্পিরিট নিয়ে কিন্তু আবার ইকুয়ালাইজ করতেও পেরেছি। দর্শকদের এক্সপেকটেশনের জায়গাও বেড়েছে। যখন ওই স্টেডিয়ামটাতে, জাতীয় স্টেডিয়ামে যখন খেলা হয় এবং মানে পুরো এলাকাটা মানে একেবারে গম গম করতে থাকে, একটা গোল হলে বা একটা অ্যাটাক হলে, এইটা কেমন লাগে? ম্যাগনিফিসেন্ট ফিলিং। এটা আমরা আগে দেখেছি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামগুলিতে, যখন আমরা খেলা দেখতে যেতাম রিয়াল মাদ্রিদে বা ম্যানচেস্টার ইউনাইটেডের বাইরে, বা ওয়ার্ল্ড কাপ খেলাতে যখন যেতাম, ওইটা এখন বাংলাদেশের মাটিতে দেখা যাচ্ছে, ওইটা বাংলাদেশের মাটিতে ফিল করা যাচ্ছে। আমাদের দর্শকদের জন্য একটা চমৎকার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, আর দর্শকরাও যে এনার্জি নিয়ে আসে মাঠে, এটা দেখা একটা চমৎকার ফিলিং আমাদের জন্য। ভুটান সিঙ্গাপুর ম্যাচ কিংবা এরপরে হংকং ম্যাচেও মানে ব্যবস্থাপনার জায়গায় আপনাদের মানে এর আগে বেশ কিছু সমালোচনা ছিল, আপনাদের নিজের হংকং ম্যাচে সেই জায়গাটা অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। তারপরও বাফুফের সভাপতি তাবিত আওয়াল তিনি বলেছিলেন যে আরও বেটার করার আসলে সুযোগ আছে। আপনারা ওই জায়গাগুলো মানে আসলে আইডেন্টিফাই করেছেন কিনা, যে কি কি জায়গাগুলো নিয়ে আরও ব্যবস্থাপনায় কাজ করার সুযোগ আছে? আমরা প্রত্যেক গেমের পরে আমাদের প্রেসিডেন্টের সাথে বসি, উনি ইসি কমিটির সাথে বসে, তারপর আমাদের কম্পিটিশন কমিটির সাথে বসে আমাদেরকে অনেকগুলি গাইডেন্স দেয়, অনেকগুলি পয়েন্ট উল্লেখ করে দেয় যে এখানে এখানে আমি দেখেছি এই জিনিসগুলো হয়েছে, বা আমি শুনেছি, বা প্রেস যেটা হাইলাইট করে ওটা নিয়ে আমরা একটা গবেষণা করি। ওইটার এগেনস্টে আমরা অনেক নতুন নতুন স্টেপ নিয়েছি। লাস্ট টাইম মেইন ইস্যুটা ছিল দর্শকদের 4 নম্বর গেট দিয়ে ঢোকার, ওখানে একটা মেলা হচ্ছিল, ওই মেলার সাথে আমাদের এন্ট্রেন্সের একটা ক্ল্যাশ হয়ে গেছিলো। এটা আনফর্চুনেটলি লাস্ট মিনিট আমরা কোনো বিকল্প প্ল্যান করতে পারি না, বিকজ আমাদের স্টেডিয়ামে সীমিত গেট ঢুকার জন্য, আউটার গেট যখন আমরা বলি। এবার আমরা চাচ্ছি যে ওটাকে আরও স্ট্রেংথেন করতে, ওটাকে আরও ভলেন্টিয়ার দিয়ে ক্যাপাসিটি বাড়াতে, যেন দর্শকরা আরও জলদি দ্রুত ঢুকতে পারে ওই গেটগুলি দিয়ে। স্টেডিয়ামের ভিতরে যে ঝামেলাগুলি ছিল, ওটা আমরা মনে করি যে ভুটানে খেলার থেকে হংকং পর্যন্ত অলমোস্ট 90% ইমপ্রুভমেন্ট হয়েছে। পানি বিতরণ বলেন, বা খাওয়ার বিতরণ বলেন, বা স্টেডিয়ামের অ্যাটমসফিয়ার বা ক্লিনলিনেস নিয়ে। এবার আমরা আশা করি যে 10% ল্যাকিংস ছিল, ওইটা আমরা ওভারকাম করে দর্শকদের জন্য আরও ভালো একটা উপহার দিব স্টেডিয়ামটাকে। বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচটা, নেপালের বিপক্ষে ম্যাচও রয়েছে, বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচটা নিয়ে অবশ্যই দর্শকের আগ্রহ একেবারে আকাশচুম্বী, মানে প্রত্যাশার জায়গা বা আগ্রহের জায়গা থাকবে নিশ্চয়ই। আমরা দেখেছি যে টিকিট সেলিংয়ের ক্ষেত্রেও আপনারা যেমনটা জানিয়েছেন, আমাদের খুব অল্প সময়ের মধ্যে একেবারে অনলাইনে সমস্ত টিকিটের এই যে মানে এটা তো এক ধরনের রেকর্ড, এত অল্প সময়ের মধ্যে এতগুলা টিকিট, এই ব্যাপারটা নিয়ে একটু যদি বলেন। আমি সত্যি কথা বলতে, গতকাল আমরা যখন টিকিট লঞ্চ করেছিলাম, আমি নিজে ক্লিক করেছিলাম টার্ন অন। যখন আমরা ক্লিক অন করি তখন অলরেডি 10,890 দর্শক অলরেডি লগড ইন বসে আছে, যে টিকিটটা কখন ছাড়বো আমি রেজিস্টার, মানে রেজিস্টার দর্শক বসে আছে যেন টিকিটটা কিনতে পারে ওনারা।
একটা দর্শক যদি 2টা টিকিটও কিনে 10,000 যদি অনলাইনে থাকে, এখানে কিন্তু আমাদের ক্যাপাসিটি ফুল হয়ে যায়। তারপরে দেখলাম যে অ্যাজ মিনিটস ওয়েন অন আরও দর্শক লগ ইন করছে, আর এটা একটা অফিস দিন, লাঞ্চে ঠিক পর টাইমটা, তো অনেক মেবি অফিস গোয়ার্সের একটা মিটিংয়ে ছিল বা পথযাত্রা ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, লাঞ্চের থেকে ফেরত আসছিল ওনাদের টেবিলে। সো ওনারা মেবি মিস করেছে, বাট মানে যদি লাইভ যখন হয় বিপুল মানুষ চলে আসে মানে খেলার টিকিট কিনতে। আমার মনে হয় যে স্মুথ যে ট্রানজ্যাকশনটা হয়েছে, যারা ট্রানজ্যাকশন করতে পেরেছে ওরা কিন্তু একটা স্মুথ সিস্টেমের মাধ্যমে কিন্তু করতে পেরেছে, টিকিট কিনতে পেরেছে। আর এটাই ছিল আমাদের আশা, যে আমাদের যে প্রথম একটা হিকাপ ছিল ওই হিকাপ থেকে শিখে আমরা যেন আরো স্মুথ করতে পারি জিনিসটা। এখন যদি আমাদের স্টেডিয়ামের ক্যাপাসিটি আরো বড় থাকতো তাহলে আমরা আরো স্টেডিয়ামে দর্শক ঢুকাতে পারতাম। আর আনফর্চুনেটলি আমাদের স্টেডিয়ামের একটা সীমিত ক্যাপাসিটি আসে। আমরা আগামীতে যেটা বলেছি যে আমরা গবেষণা করব, আমরা চিন্তা করছি কিভাবে আমাদের স্টেডিয়াম আর একটু উন্নত করা যায়, এই স্টেডিয়ামকে ক্যাপাসিটি বাড়ানো যায় নাকি, আর নইলে আমাদের নতুন একটা বিকল্প স্টেডিয়াম বানাতে হবে। এরকম আলোচনা রয়েছে। আমাদের প্রেসিডেন্টের অনেক ম্যান্ডেট আছে, প্রেসিডেন্টের অনেক ভিশন আছে বা গাইড রোডম্যাপ আছে, যেটা ওনার কক্সবাজার এমনই একটা স্টেডিয়াম চাচ্ছে উনি সরকারের থেকে। মানে এই যে মানে টেন্টেটিভ কিরকম দর্শক ধারণ ক্ষমতার আপনাদের চিন্তা ভাবনা আছে বা কিছু? যদি আমরা এই গণজোয়ার ধরে রাখতে পারি তাহলে আমরা বিশ্বাস করি যে 60-70,000 দর্শকের ক্যাপাসিটি হওয়া উচিত একটা স্টেডিয়ামে। আমরা যখন আন্তর্জাতিক স্টেডিয়ামে যাই, এখানে কিন্তু ইউনাইটেড স্টেটসে গেলে কিন্তু 1 লক্ষ দর্শকের উপরে স্টেডিয়াম আছে। আমরা বিশ্বাস করি 60-70,000 দর্শকের একটা স্টেডিয়াম থাকা উচিত বাংলাদেশে। এখন যেরকম ইন্টারন্যাশনাল তারকারা আসছে, হামজা চৌধুরীর মতন আরও প্লেয়ার আসবে আগামীতে, বাইরে থেকে আর হোম গ্রাউন্ড প্লেয়ার অনেক গড়ে উঠবে। এই কমোডিটিটা বা একটা অ্যাটমসফিয়ার যেটা ক্রিয়েট করছে এই আমাদের এক্সপার্ট প্লেয়ার্স এবং লোকাল প্লেয়ার্স নিয়ে, আমি বিশ্বাস করি আমাদের ফুটবল লেভেলটা আরো উন্নত হবে, আরো এলিভেট হবে এটার পরে। সো এই প্লেয়ারদেরকে দেখতে আগামীতে দর্শক আসতে চাইবে, আগ্রহী আসতে চাইবে। আর আমরা যদি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে থাকি ওভার ফ্রেন্ডলি ফিক্সচার, যেখানে ফ্রেন্ডলি উইন্ডো থাকে, তা আমি বিশ্বাস করি গণজগৎটা থাকবে। আর ফুটবলের যে ভালোবাসাটা ফিরে আসছে বাংলাদেশের মাটিতে, যদি লিগেও আমরা এরকম দর্শক ঢুকাতে পারি তাহলে আমি বিশ্বাস করি আমাদের ফুটবল আরো এগিয়ে যাবে। রাইট। আরেকটা বিষয় সেটা হচ্ছে দর্শকদের আগ্রহের জায়গাটা ধীরে ধীরে বাড়ছে, অবশ্যই সেটা আমরা মানে মাঠে দর্শক উপস্থিতি দেখলেই টের পাই। এবং এই ম্যাচগুলোর আগে বা ম্যাচের দিনও অনেক দর্শক আমাদের কাছেও ফোন করেন যে টিকিটের কোনো ব্যবস্থা করা যায় কিনা, বাফুফের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু মানে টিকিটের দাম নিয়ে এবার আমরা যতটুকু জেনেছি সাধারণ গ্যালারি থেকে শুরু করে মোটামুটি কিছু মানে মূল্য বৃদ্ধি করা হয়েছে। মানে দর্শকদের একটু আক্ষেপের জায়গা কিন্তু এখানে থেকে গেছে। আনফর্চুনেটলি এখানে একটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ইস্যু আছে। আমরা দেখেছি যে আপনি যদি ইন্টারন্যাশনাল ম্যাচ যদি বাংলাদেশের বাইরে দেখেন, যদি ডলারের চিন্তা করেন, কোনো টিকিট কিন্তু $10 নিচে হয় না কোনো দেশে। ওটা ম্যান্ডেট রেখে আমরা কিন্তু আরও বেশি প্ল্যান করেছিলাম, বাট আমাদের প্রেসিডেন্ট কিন্তু বলেছে যে 500 টাকার উপর উনি করবে না, এটা যেন সীমিত সবার পক্ষে সম্ভব হয় একটা টিকিট কেনার। সো ওটা দেখে আমরা প্ল্যান করেছিলাম গ্যালারিটা আমরা 500 করে রাখবো। আর বাকি যে সার্ভিসগুলি আছে যেগুলিতে আরও ফেসিলিটি বেশি, ওটা তো একটু দামটা বেশি হবে। আর এখানে বাফুফের একটা জায়গায় মানে মেইন জায়গা এখন আয় করার একটা, আমাদের অনেক ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে। সো এখানেও কিন্তু বাফুফের একটা সাপোর্ট লাগছে, যে আমরা টিম যে হংকং গেল, সিঙ্গাপুর যাবে, এখানে যে আমাদের অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের ফুটবলের পিছিয়ে, ফুটবলের ট্রেনিং ফেসিলিটির উপরে, ফুটবলের প্লেয়ারদের যে বিভিন্ন ট্রেনিং মডিউলস বা ইকুইপমেন্ট লাগছে। আমি বিশ্বাস করি এখান থেকে কিন্তু বাফুফ নিজেদের পাশে চলতে পারবে, আর এখান থেকে একটা আয় করার সিস্টেম ওনাদের। আর আমি বিশ্বাস করি এটা ফুটবল উপর ইনভেস্টমেন্টটা হবে। সো ফুটবল ইমপ্রুভমেন্ট করার জন্য এটা একটা বেনিফিট। হামজাকে ঘিরে আসলে আগ্রহের জায়গা মানুষের দর্শকদের মাঝে যেমন আছে, নিশ্চয়ই তিনি বাংলাদেশের ফুটবলের এখন পোস্টার বয় হয়ে উঠেছেন। তাকে ঘিরে নিশ্চয়ই বিভিন্ন প্রতিষ্ঠানেরও আগ্রহের জায়গা আছে, কোনোভাবে তাকে শুভেচ্ছা দূত করা যায় কিনা, কোনোভাবে তাকে তাদের কোম্পানির সঙ্গে যুক্ত করা যায় কিনা। আপনারা মানে কেমন মানে রিকোয়েস্ট পান তাকে নিয়ে? আমার জানা মতো বাফুফে অনেক রিকোয়েস্ট আসছে যে কীভাবে আমরা হামজার সাথে টাই আপ করতে পারি, কীভাবে ওনাকে আমাদের স্পন্সর করতে পারি, হামজাকে ওকে আমাদের যেটা রবি যেটা করেছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখতে পারি। এটা অ্যাকচুয়ালি হামজার এজেন্টই সব হ্যান্ডেল করে। হামজা একটা পার্সোনাল টিম আছে যারা ওর সব পার্সোনাল রিলেটেড জিনিসপত্র হ্যান্ডেল করে। সো আমরা ইউজুয়ালি ওনাদের কাছে এটাকে ফরওয়ার্ড করে দিই, ওনাদের সাথে চুক্তি যদি হয়। আমরা বিশ্বাস করি হামজা ডেফিনেটলি একটা আইকন আমাদের বাংলাদেশের জন্য, আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য। হামজার কারণে কিন্তু আমাদের একটা গণজোয়ার উঠেছে যে একটা ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার যে বাংলাদেশে খেলবে,
এটা আমরা জীবনে বিশ্বাস করতে পারি নাই অতীতে। সো এটার কারণে কিন্তু হামজার কারণে কিন্তু আরো প্লেয়ার এখন আগ্রহ প্রকাশ করছে ফরেন মাটির থেকে এসে বাংলাদেশের জন্য খেলার জন্য। সো অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার ও কিন্তু ইয়াং তরুণ সমাজকেও কিন্তু অনেক মোরাল বুস্টিং করছে স্পোর্টসে ফেরত আসতে, যারা আগে ফুটবল থেকে একটু ক্রিকেট